দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। একটি হচ্ছে ভুট্টা গাছগুলোর বয়স যখন 40 থেকে 50 দিনের উপরে হয়ে যায়, ঠিক সেই সময় আমরা দেখতে পাই ক্ষেতের মধ্যে অনেকগুলো ভুট্টার গাছ ছোট বড় হয়ে আছে। অর্থাৎ গাছগুলো ছোট বড় থাকে। এই ছোট বড় গাছগুলোকে আমরা কিভাবে খুব সহজে টেনে তুলে সম আকারে করে নিতে পারবো। আরেকটি হচ্ছে যেই সময় ভুট্টার মোচা চলে আসে, মোচাগুলো চলে আসে, সেই সময় নিচের পাতাগুলো হলুদ হয়ে যায়, লাল হয়ে যায়, একবারে ঝলসে যায়। এই সমস্যাটির সমাধান আমরা কিভাবে করতে পারবো? আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুট্টা চাষের জন্য এই দুইটি সমস্যা কিন্তু মারাত্মক আকারের হয়ে থাকে। এই সমস্যার কারণে আমরা সাধারণত দুইটি বড় প্রবলেমের মধ্যে পড়ে যাই। তার মধ্যে একটি হচ্ছে গাছ ছোট বড় হইলে ভুট্টার মোচাগুলো ছোট বড় হয়ে যায়। মোচাগুলো যদি ছোট বড় হয়ে যায় তাহলে দানার পরিমাণ কম হয়। দানার পরিমাণ কম হলে অটোমেটিক আমরা ওজনে কম পাই। আর দ্বিতীয়ত হচ্ছে যখন ভুট্টাগুলো চলে আসে সেই সময় আমরা প্রায় লক্ষ্য করতে পারি যে গাছের নিচের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে। তো এই সমস্যাটার কারণে অনেকাংশে ভুট্টার মোচাগুলো আর মোটা হতে পারে না, মোচাগুলো পরিপুষ্ট হতে পারে না। ফলে এই দানাগুলো যে হয়, এই দানাগুলোর ওজন কিন্তু খুব কম হয়, যার ফলে সেখানেও কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হই, একেবারে আমাদের সকল পরিচর্যা শেষ করার পরেও। তো আজকের এই পর্বে এই দুইটি সমস্যা কিভাবে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন, এই বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে বন্ধুরা। তাহলে আমরা প্রথমেই জানি যে আমরা কিভাবে এই গাছগুলো, ছোট বড় গাছগুলোকে সম আকারের করে নিতে পারবো এবং খুব দ্রুত কিভাবে আমরা এই ছোট বড় গাছগুলোকে টেনে তুলতে পারবো, এই বিষয়টি নিয়ে জানা যাক। লাস্ট পর্যায়ে আমরা জানবো কিভাবে গাছের এই গাছগুলো ঝলসে যাওয়াটা ঠিক করা যায়, এই বিষয় নিয়ে। চাষি ভাইরা এখন সাধারণত ভুট্টা চাষি ভাইদের যে ভুট্টার গাছগুলো আছে এগুলোর বয়স মোটামুটি 40 থেকে 50 দিন। তো এই 40 থেকে 50 দিন বয়সটা কিন্তু ভুট্টার গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টাইম। এই সময়টিতে গাছগুলো কিন্তু ভেজিটেটিভ পর্যায় থেকে রিপ্রোডাক্টিভ পর্যায়ে চলে আসবে, অর্থাৎ এই গ্রোথ পর্যায় থেকে এগুলো কিন্তু গর্ভাবস্থায় চলে আসতেছে। আর এই সময়টিতেই কিন্তু ফলের বেসটা তৈরি হয়, অর্থাৎ এই সময়ে যেই ফলের বেস আছে সেই বেসটাই কিন্তু গাছের ভিতরে তৈরি হয়ে যায়। তো এই সময় যদি আমাদের এই পুষ্টির ঘাটতি থাকে, অন্যান্য কারণ থেকে থাকে, তাহলেই কিন্তু এই সমস্যাটা ঠিক মোচায় যে ইফেক্ট করবে এবং মোচায় এর ফলাফলটা আমরা পাবো। তো আমরা এখন জানি যে আসলে গাছগুলো কেন এরকম ছোট বড় হয়। আমরা তো এর সমাধানে আসবো, তবে এর কারণটা আগে জানি যে কেন ছোট বড় হয়। ছোট বড় হওয়ার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে প্রথম যে কারণটি সেটি হচ্ছে পুষ্টির অভাব। অর্থাৎ যেই সারগুলো দিয়েছেন এই সারগুলোর সুষম বন্টন বা সুষমভাবে না পাওয়ার একটা অভাব আছে। দ্বিতীয়ত হচ্ছে জৈব পদার্থের অভাব। তৃতীয়ত হচ্ছে পানির অসামঞ্জস্যতা, অর্থাৎ পানি কোথাও বেশি দিয়ে ফেলছি, কোথাও কম দিয়ে ফেলছি। চতুর্থত হচ্ছে গাছগুলো যেভাবে খাদ্য নেওয়ার কথা সেইভাবে নিতে পারেনি। এই মোটামুটি এই চারটি কারণেই গাছগুলো ছোট বড় হয়ে যায় এবং অসম আকার দেখা দেয় বা অপুষ্টিতে ভোগে। তো এখন আমরা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করে খুব দ্রুত আমাদের এই চারাগুলোকে এই সম আকারে করে নিতে পারবো এবং ফলাফলে লাস্ট পর্যায়ে একেবারে পুষ্ট দানা এবং বড় মোচা পাবো। এই সমস্যাগুলো আমরা খুব দ্রুত সমাধানের জন্য একটি কম্বিনেশন স্প্রে করব। এই কম্বিনেশন স্প্রেটিতে আমরা দুইটি জিনিস ব্যবহার করব। একটি হচ্ছে হরমোন জাতীয় পিজিআর, আর একটি হচ্ছে স্প্রে টাইপ সার। তো হরমোন হিসাবে আমরা ব্যবহার করব 4-CPA অর্থাৎ ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড, এবং মুখ্য পুষ্টি উপাদান হিসাবে আমরা ব্যবহার করব NPKS। দর্শক বন্ধুরা, আমরা হরমোন কেন ব্যবহার করব? হরমোন ব্যবহার করব এই যুক্তি থেকে যে গাছ বৃদ্ধির পিছনে যতগুলো কারণ থাকে তার মধ্যে মুখ্য কারণটা, অর্থাৎ প্রধান কারণটা হচ্ছে হরমোনের ব্যালেন্স ঠিক না থাকা। অর্থাৎ আমরা যে সারগুলো দেই এই সারগুলো গাছ গ্রহণ করে নিজের মধ্যে হরমোন তৈরি করে, অক্সিন তৈরি করে, জিবেরেলিক তৈরি করে, অ্যাবসিসিক অ্যাসিড তৈরি করে, করার পর সেইগুলোকে হরমোন আকারে করে নিয়ে গাছ কিন্তু বড় হতে শুরু করে। তো এই খাদ্যর ঘাটতি কিংবা পুষ্টির ঘাটতি থাকার কারণে
এই হরমোনগুলোর ইমব্যালেন্স হয়ে যায়, ফলে কিন্তু গাছ যেভাবে বাড়ার কথা এভাবে না বেড়ে ছোট বড় হয়ে যায়। তো এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে একটি হরমোন প্রয়োগ করব এবং একটি মুখ্য পুষ্টি উপাদান প্রয়োগ করব। অর্থাৎ হরমোনটাও সরাসরি প্রয়োগ করলাম এবং ওই মুখ্য পুষ্টি উপাদান অর্থাৎ স্প্রে টাইপ সারগুলোও দিলাম, জানি খুব দ্রুত সেই সব জিনিসটাকে সমন্বয় করে দ্রুত বেড়ে উঠে। তাহলে এই হচ্ছে যৌক্তিক। এই 4-CPA বা ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ আমরা একটি বুস্টার হরমোন ব্যবহার করব, যেটি আপনারা অনেক নামেই বাজারে পেয়ে থাকবেন। তার মধ্যে একটি হচ্ছে ফার্টিগোল। এই ফার্টিগোল আপনারা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রতি লিটার পানির জন্য 3 ml করে নেবেন। আর একটি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদানের NPKS। এই NPKSটার মধ্যে আপনি অনেকগুলো NPKS পেয়ে যাবেন বাজারে। তার মধ্যে একটি হচ্ছে আমেরিকান NPKS, যেটা বাজারজাত করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার। আর ফার্টিগোল বাজারজাত করেছে ফার্টিক ইন্টারন্যাশনাল ও মুজারি প্রাইভেট লিমিটেড। তো এই কোম্পানি দুইটা কিংবা এর বাইরেও যদি আপনারা পেয়ে যান আপনার বিশ্বস্ত কোম্পানির 4-CPA, সেটাও ব্যবহার করতে পারেন। এর বাইরেও যদি আপনারা NPKS বিশ্বস্ত কোম্পানির পেয়ে যান সেটার ব্যবহার করতে পারেন। তো এই একটি হচ্ছে 4-CPA অর্থাৎ ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ PGR, যেটা আমরা ব্যবহার করব প্রতি লিটার পানিতে 3 ml হারে, এবং NPKS আমরা ব্যবহার করব প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম হারে। এই দুইটির সমন্বয়েই কিন্তু খুব দ্রুত আমরা এই সমস্যার সমাধান করে ফেলতে পারবো। এই গাছগুলো 3 থেকে 5 দিনের মধ্যেই দেখবেন যে আপনারা সমান হয়ে গেছে। কারণ যখন এই হরমোনটা গাছের মধ্যে পড়ে যাবে অর্থাৎ ফার্টিগোল যখন গাছের মধ্যে পড়বে তখন গাছের একটা কম্পিটিশন তৈরি হয়ে যাবে। এই মুখ্য পুষ্টি উপাদান সারগুলো সরাসরি গাছের মধ্যে পড়ে সরাসরি দ্রুত খাদ্য শুরু করবে। এখন সার জমিতে প্রয়োগ করার ক্ষেত্রে স্প্রে টাইপ হিসাবে যখন ব্যবহার করা হয় তখন কিন্তু ওষুধ খাওয়ার চেয়ে ইনজেকশন দিলে যেই কাজটা হয় ঠিক এইরকম হয়ে যায়। তো সেই জন্যই দ্রুত বাড়বে। এখানে একটি কথা যে আসলে যেই গাছগুলো বড় আছে সেই গাছগুলোও তো বাড়বে, যেই গাছগুলো ছোট আছে সেগুলোও তো একসাথে বাড়বে, তাহলে সমান হবে কিন্তু। ভাইরা, এই গাছের মধ্যেও কিন্তু একটা প্রতিযোগী ভাব আছে, গাছের মধ্যেও প্রতিযোগীর একটা সিস্টেম আছে। আপনারা দেখবেন যে অনেক আগাছা আপনি রোয়া লাগানোর কত পরে জন্মায়, সেইটা আবার আপনার ধান ক্ষেতকে পার করে উঠে যায়। তার কারণটা কি? তার মধ্যে একটা প্রতিযোগী চলে আসে, প্রতিযোগী ভাব চলে আসে। তো উদ্ভিদের এই প্রতিযোগিতা করার অভ্যাস কিন্তু আছে। ভাইরা, এই যে কারণটা হচ্ছে আপনার জমির ছোট গাছটার বয়সটাও যতটা, বড় গাছটার বয়সটাও কিন্তু ঠিক ততটা। তাহলে কি করতে হবে? তাহলে কি হবে? যখনই এর ব্যালেন্স হরমোনটা পেয়ে যাবে, এর খাদ্য পুষ্টি উপাদানটা পেয়ে যাবে, তখন এর বয়সের যেই বাড়তিটা সেই বাড়তি দেখাতে শুরু করবে। অর্থাৎ তার মধ্যে একটা প্রতিযোগী ভাব চলে আসবে। আর এই প্রতিযোগিতা আনার জন্য তো আমরা দুইটি উপাদানই প্রয়োগ করলাম, একটি হচ্ছে ফার্টিগোল এবং একটি হচ্ছে NPKS। তো এই দুইটার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই সম আকার করে নিতে পারবো। এখন আসি দ্বিতীয় আরেকটি ব্যাপারে, কিভাবে আমরা শেষ পর্যায়ে আমাদের গাছগুলোর পাতা যে ঝলসে যায়, পুড়ে যায় কিংবা হলুদ হয়ে যায় সেটা ঠেকাতে পারবো। দর্শক বন্ধুরা, এটার অনেকগুলো কারণ থাকে, কিছু কিছু কারণ ছত্রাকজনিত হয়ে থাকে, কিন্তু সাধারণত যেই কারণটাতে এই সমস্যাটি হয় তা হচ্ছে শেষ পর্যায়ে এসে ভুট্টার গাছগুলো আর খাদ্য সঠিকভাবে না পাওয়ার কারণে। কারণ ভুট্টার গাছ একটু গভীরমূলী ফসল এবং এই গাছগুলো কিন্তু পুষ্টি উপাদান অধিক হারে গ্রহণ করতে পারে, যার ফলে যেই সময়টিতে আমরা সার দেই, এখন আমরা কিন্তু 2 থেকে 3 বার সার দিচ্ছি, সেই সারগুলো নিচ্ছে, কিন্তু যেই সময়টিতে মোচা চলে আসে তারপরে আমরা সার দেই না বা দেওয়ার সুযোগও থাকে না। তো সেই সময় সারের ঘাটতিতেই, পুষ্টির ঘাটতির কারণেই কিন্তু গাছগুলোর নিচের পাতাগুলো হলুদ হয়ে যায়। এই পাতাগুলো আস্তে আস্তে উপরকা পাতাও শুকিয়ে যেতে শুরু করে। তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধু এই আপনারা যে দ্বিতীয় বা তৃতীয় ধাপের সারগুলো দিবেন, এই সারগুলোর সাথে একটি হিউমিক অ্যাসিড যোগ করে দেন। প্রতি বিঘার জন্য 1 কেজি হারে হিউমিক অ্যাসিড দেন, দেখবেন আপনার ভুট্টার গাছের পাতা শেষ পর্যায় পর্যন্ত আর হলুদও হবে না, শুকিয়েও যাবে না। তাহলে এই হিউমিক অ্যাসিড আপনারা বাজারে অনেক নামে পেয়ে যাবেন, তার মধ্যে একটি আপনারা ব্যবহার করতে পারেন জিওগ্রিন। এই জিওগ্রিনে হিউমিক অ্যাসিডের পরিমাণ আছে 60%। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন হিউমিকিং অথবা হিউমি স্টার অথবা শক্তি, এই ধরনের আরো বিভিন্ন নামে পেয়ে যাবেন। যে কোনোটাই আপনারা ব্যবহার করতে পারবেন। ভুট্টার জমির শেষ পর্যায়ে যে পাতা শুকিয়ে আসে, হলুদ হয়ে যায়,
এই সমস্যাটি দূর করার জন্য। তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে প্রতি বিঘার জন্য 1 কেজি জিওগ্রিন ব্যবহার করব। তো এই হচ্ছে মোটামুটি আজকের পর্বের 2টি মেসেজ। আমার বিশ্বাস এই ভুট্টা চাষি ভাইরা এই 2টি সমস্যায় খুব মারাত্মকভাবে ফেস করে থাকেন। তো এই 2টি সমস্যার সমাধান মনে হয় আপনার পছন্দ হবে। যদি পছন্দ না হয়, আপনার যদি কোনো রকম নতুন আইডিয়া থাকে, আপনার যদি নতুন করণীয় পরীক্ষিত কোনো কিছু থেকে থাকে, সেটাও শেয়ার করে আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর যদি আমার দেওয়া তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো পেতেই পারি। আর নতুন এ ধরনের কৃষি তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।